দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রমিসেস জানতে চাইয়ের আজকের পর্বে। আমি নুজহাত রহমান পুরো পর্ব জুড়ে আপনাদের সাথে আছি। সুস্থ থাকতে কে না চায়? আমাদের সারা জীবনের লক্ষ্যই থাকে একটি সুস্থ শরীর নিয়ে এই জীবনটা উপভোগ করা, কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় কোনো দীর্ঘমেয়াদী অসুস্থতা আমাদের শরীরে বাসা বাঁধে। কিন্তু তাই বলে কি আমরা বেঁচে থাকি না, বা আমাদের বেঁচে থাকাটাকে আমরা সুন্দর রাখার চেষ্টা করি না? নিশ্চয়ই করি। সুপ্রিয় দর্শক, আজ তেমনি একটি দীর্ঘমেয়াদী রোগ নিয়ে আমরা কথা বলবো, এবং সেই দীর্ঘমেয়াদী রোগে মানসিক স্বাস্থ্যটি কেমন থাকে এবং কিভাবে ভালো রাখা যায় তাই নিয়ে আলাপ হবে। আজকের আলোচনার বিষয় হৃদরোগীদের মানসিক স্বাস্থ্য। আর এই বিষয়ে আলাপ করার জন্য আজ স্টুডিওতে ডেকে এনেছি আমরা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমানকে। তিনি কার্ডিওলজি বিভাগে আছেন কর্নেল মালেক মেডিকেল কলেজ মানিকগঞ্জে অধ্যাপক এবং বিভাগীয় প্রধান হিসেবে। স্যার, আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? ধন্যবাদ বাংলা টিভিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, এই হৃদরোগ নিয়েই আপনার কাজ, এবং আগেও আপনার সাথে আসলে আমাদের আলাপ হয়েছে। আপনি আগেও এসেছেন এবং চমৎকার আলোচনা করেছেন হৃদরোগের বিভিন্ন কম্পোনেন্ট নিয়ে। তো আজকের বিষয়টি হচ্ছে হৃদরোগীদের মানসিক স্বাস্থ্য। তো একটু যদি শুরু থেকে স্টার্ট করি, যে আপনার কাছে যখন একজন হৃদরোগী আসে তাদেরকে মানসিকভাবে আপনি কেমন দেখেন? ধন্যবাদ, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন হৃদরোগ প্রথমে তো আসে হলো সাডেন একটা দুঃসংবাদ হিসাবে প্রথমে আসে ফার্স্ট, যে আমার কারো হার্ট অ্যাটাক হইতে পারে বা কারো ফার্স্ট হৃদরোগ ধরতে পারে, বা সে জানতে পারে যে আমার হৃদরোগ হয়েছে। হয়তো আমাদের এখানে আসার পরে হোক, বা বুকে তীব্র ব্যথা নিয়ে যখন হাসপাতালে ভর্তি হয় তখন সে জানে তার একটা হার্ট অ্যাটাক হয়েছে, বা তার একটা হৃদরোগ হয়েছে, বা তার কোনো ভালভের সমস্যা আছে। যে কোনো ধরনের আমাদের হৃদরোগ বিভিন্ন রকমের হয়, সেখান থেকে সে জানতে পারে তার হৃদরোগ হয়েছে। হওয়ার পরে একটা প্রথমে সাডেন একটা ক্রিয়া হয়, বা অ্যাকুট রিয়াকশান বলি আর কি আমরা, সেই ধরনের হয়। এর পরবর্তীতে যখন রোগীর রিয়ালাইজেশন আসতে থাকে যে আমার এই যে হৃদরোগ হয়েছে, কেন পারিবারের চারিপাশে দেখা যাচ্ছে তার বাবা মা, কেউ ভাই বোন, অথবা চাচাদের গ্রুপের কেউ, বা ফুপো, বা আমরা টিভিতে বিভিন্ন প্রোগ্রামও দেখি, বা আত্মীয় স্বজন বিভিন্ন কাউকে দেখে যে ওনার তো হৃদরোগ আছে, ওনাকে হয়তো অপারেশন করা, বাইপাস করা হয়েছে, বা রিং লাগানো হয়েছে, অথবা দেখা যায় ওনার বুক কাটা হয়েছে, বা উনি এতদিন ধরে ওষুধ খাচ্ছেন। এই তখন তৈরি হয় যে আমাকে তাহলে কি এতদিন ধরে ওষুধ খেতে হবে? আচ্ছা, এখন ওষুধ খাওয়া চলাকালীন এই ধরনের একটা ভয় কাজ করে, বা ওই ধরনের তার একটা শরীরের মধ্যে, মনের মধ্যে বা শরীরের মধ্যে রিয়াকশন তৈরি হয়। আর একটা হয় যখন সে নিজেই দীর্ঘমেয়াদী এইসব হৃদরোগের প্রক্রিয়ার মধ্যে সে থাকে। দেখা যাচ্ছে যে রোগী এরকম আছে যে সে 3 মাস 6 মাস ওষুধ খাচ্ছে, তখন হয়তো এসে যখন ফলো আপে আসতেছে, স্যার আমার কি সারা জীবন ওষুধ খেতে হবে? আমার কিভাবে ওষুধ খেতে চালাতে, আমাকে কি এতগুলো ওষুধ খেতে হবে? তখন একটা যেটা তার মনের মধ্যে আসে যে আমার কি আবার হার্ট অ্যাটাক হবে, আমার কি আবার হার্ট অ্যাটাক হতে পারে, অথবা আমার কি একবার রিং লাগাইছি আবার কি রিং লাগানো লাগবে, আমার কি বাইপাস সার্জারি করা হয়েছে আবার কি, এই যে একটা অনিশ্চয়তা, এই যে অনিশ্চয়তা, অনিশ্চয়তা বা আতঙ্ক কাজ করে। সাথে আরও একটা কাজ করে যে এই যে আমি দীর্ঘমেয়াদী ওষুধ খাওয়া, এটা কিন্তু কম কথা না। প্রতিদিন ওষুধ খাওয়া, 5টা 6টা ওষুধ, সকাল দুপুর রাতে ওষুধ খাওয়া, যদি দেখা যাচ্ছে যে নিজে ওষুধ খেতে হয় তাহলে তা আরও বিড়ম্বনা, অথবা যদি কেউ টেক কেয়ার করে, কেউ রেগুলার ওষুধ খাওয়াই দেয়, তাহলে তো মোটামুটি একটা ইয়ে হলো। অ্যান্ড ওষুধ তো কেউ জানে আমরা তো আর মিষ্টি জিনিস না, বা ওষুধ তো আর আমাদের খুব প্যালাটেবল কোনো কিছু না, তার মানে একটা নন প্যালাটেবল জিনিস। আরও সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে আমাদের দেশে বিভিন্ন রকমের কথা, এবং যেটা বলা আছে যে অপচিকিৎসা বলি আর কি আমরা, যেটা এটা প্রচলন আছে। প্রচলনের মধ্যে যেটা কনসেপশন দেখে যে এগুলোকে আমাকে রোগীর সাথে কিন্তু কাউন্সিলিং করা লাগে, যে দীর্ঘমেয়াদী যে এগুলো রোগীর কোশ্চেন থাকে, আমরা সেটা ক্যান্সার দিতে হয়, নাহলে মনের মধ্যে ভীতিটা কাজ করে, রোগী ওষুধ বাদ দিয়ে দিতে পারে, ওষুধ বাদ দিয়ে সে আর একটা অ্যাটাকের মধ্যে পড়ে। এই জন্য রোগীদের প্রপার কাউন্সিলিং এটা খুব গুরুত্বপূর্ণ, এই বিশেষ করে কার্ডিয়াক ডিজিজ ম্যানেজমেন্টের ক্ষেত্রে। রোগীরা কি ধরনের ওষুধ করে, ওই যে দীর্ঘমেয়াদী যখন ওষুধ খায়, অনেকগুলো ওষুধ খায়, এই যে একটা মিসকনসেপশন থাকে বিভিন্ন ধরনের। আমাদের এখানে হোমিওপ্যাথি আছে, বিভিন্ন হলো আবার আয়ুর্বেদিক ওষুধ আছে, অথবা আমাদের ওষুধের দোকানদার আছে বিভিন্ন কিছু, যাদের কাছে সে ওষুধ নিতে তার অন্য মানুষের সাথে তার ইন্টারাকশন হয়। তখন একটা কথা প্রচলন আছে, এতগুলো ওষুধ খান তাহলে কি কিডনি ভালো থাকবে কিনা, কনসেপশন আমাদের মধ্যে কাজ করে। অথবা যে একটুগুলো ওষুধ খান লিভার নষ্ট হয়ে যাবে কিনা, এতগুলো ওষুধ খেলে আমার অন্য সমস্যা দেখা দিবে কিনা, এই ওষুধগুলো কি দীর্ঘমেয়াদে খাওয়া যায় কিনা, এই ধরনের বিভিন্ন ধরনের
কোশ্চেন রোগীর মধ্যে তখন আস্তে আস্তে হতে থাকে, বিভিন্ন জনের সাথে যখন কথাবার্তা বলে তখন এগুলো অ্যারাইজ করে, তখন রোগী আবার একটা সাডেন দুশ্চিন্তার মধ্যে পড়ে। এই জন্য আমি অনেক সময় রোগীদেরকে বলি, দেখবেন এই যে ডিজিজ আছে অনেকগুলো, আমাদের কার্ডিয়াক ইলনেস আছে, এই রোগ যেটা আছে, রোগ হয়তো আপনাকে দেখবেন যে কোনো খারাপ ধরনের কিছু বা হঠাৎ মৃত্যু বলেন বা এই ধরনের কিছু, আপনি যদি রেগুলার ওষুধ খান এগুলো করবে না, বা আপনাকে এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম। কিন্তু রোগীর চারিপাশে যারা থাকে তারা দেখবেন রোগীকে মেরে ফেলবে বিভিন্ন ধরনের, এটা অজ্ঞাতে হোক বা এটা হলো জ্ঞাত হোক, যে এমন কিছু কমেন্ট করবে বা এমন কিছু করবে যেখানে রোগী মানসিকভাবে দুর্বল হয়ে পড়বে, যেটা হচ্ছে মানসিক স্বাস্থ্য নিয়ে যেটা আমাদের আজকে আলোচনা। তার মানে এই যে প্রতিদিন আসলে দেখা যাচ্ছে যে রোগীর একটা 40 বছর বয়সে হোক, 50 বছর বয়সে হোক, যার একটা হার্ট অ্যাটাক হয়েছে, এই যে তাকে 70, 80, 90 বছর পর্যন্ত সে যে বাঁচবে, এই বাঁচার দিনে প্রতিদিন হোক বা প্রতি সপ্তাহ হোক, তার নতুন নতুন কোনো কিছু এই যে জিনিসটাকে কিন্তু তাকে ফাইট করতে হয়, নতুন নতুন জিনিসের নিয়ে নতুন নতুন এই যে বিভিন্ন কনসেপশন যে আমাদের সমাজ চালু আছে, এই কনসেপশন এগেইনস্টে গিয়ে রোগীকে মানসিকভাবে কিন্তু ফাইট করতে হয়। এবং এই ফাইট করার জন্য একটা জিনিস যেটা আপনার কাছ থেকে আসলো, তার মানে বলতে চাচ্ছেন যে এই হৃদরোগী যারা, তাদের মানসিক যত্ন নেওয়াটা, মানসিক শক্তিটা অনেক বেশি ইম্পর্টেন্ট দরকার, এবং এই মানসিক যোগাবে কে, তার কার্ডিওলজিস্টই আসলে তার সবচেয়ে বড় বন্ধু। এই জন্য তার অ্যানসারটা হবে, আমি সবগুলো অ্যানসার আমি আস্তে আস্তে বলতেছি কিভাবে আসলে আমরা ওভারকাম করার জন্য রোগীকে সাহস যোগাই। তার রোগীর সাহস যোগানোটা খুব গুরুত্বপূর্ণ, রোগীকে মানসিকভাবে ভালো রাখা। একটু যদি ওইটাও নিয়ে আসেন যে মানসিকভাবে দুর্বল রোগীদের সার্ভাইভ করার সম্ভাবনাটা এবং মানসিকভাবে যারা শক্তিশালী তাদের সার্ভাইভ করার রেটটা কি রকম? আমরা যে রোগীটা মানসিকভাবে দুর্বল থাকবে, এই রোগীটার রিঅ্যাটাক বলে, বা রোগীকে যে যদি কারো হার্ট ফেলিয়ার থাকে, আবার হার্ট ফেলিয়ার ঝুঁকি যেটা বলেন, বা আবার হার্ট অ্যাটাকের ঝুঁকি, সবকিছু বেড়ে যাবে। কারণ আমরা জানি স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এই যে ক্রনিক যে ইলনেস গুলো আছে, সবগুলো একটা হলো হৃদরোগের জন্য দায়ী, মানে হৃদরোগ হওয়ার জন্য দায়ী। হৃদরোগ অ্যাক্সিলারেশন বলে, অ্যাক্সিলারেশন মানে হৃদরোগের গতি বেড়ে যাওয়ার জন্য দায়ী। এবং কোন একটা ইভেন্ট বলে, ইভেন্টটা হতে পারে সে হলো হার্ট অ্যাটাক হয়ে আবার হাসপাতালে ভর্তি, ইভেন্টটা হতে পারে সে শ্বাসকষ্ট বা হার্ট ফেলার নিয়ে আবার ভর্তি, অথবা এমন হতে পারে ইভেন্টটা তাকে কোনো একটা অ্যাকুট অ্যারিথমিয়া বলে। আমাদের অ্যারিথমিয়া মানে আমরা ভেন্ট্রিকুলার টাইকেটা, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন বলি, যাচ্ছে ম্যালিগনেন্ট অ্যারিথমিয়া মানে হার্টের অনিয়মিত হৃদস্পন্দন, যেগুলো আমাদেরকে হঠাৎ করে রোগীর সাডেন ডেথ বলে, যেগুলোর জন্য দায়ী এগুলো ধরনের আমাকে ইনভাইট করতে পারে। এই যে সবগুলোর জন্য আমার এই মানসিক যে স্ট্রেস বা মানসিক অ্যাংজাইটি বলে, ডিপ্রেশন, সবগুলোর জন্য দায়ী। বা ইভেন যে নতুন করে অ্যাটাক হয়, যেটা আমরা যে প্লাক রাপচার হয়তো আমরা একটু পরে আলোচনা আসবো যে কিভাবে আসলে করে, এই সবগুলোই করে। ফলে এই যে রোগীর বারবার অসুস্থ হওয়া, যে বারবার হসপিটালাইজেশন, যেটা গুরুত্বপূর্ণ, একটা হলো রোগীকে বাসায় ওষুধ খেয়ে চিকিৎসা পাচ্ছে, রেগুলার ফলো আপে আসতেছে, আর একটা রোগীকে মানে ফ্রিকুয়েন্টলি হসপিটাল অ্যাডমিশন হতে হচ্ছে। এই দুটা কিন্তু অনেক পার্থক্য। মানে হসপিটাল স্বাভাবিকভাবে আমরা যখন গুরুতর হয় তখন হসপিটালে ভর্তি করতে হয় আমাদেরকে, হসপিটালে ম্যানেজমেন্ট করার জন্য। এখন এই হসপিটালের ম্যানেজমেন্টের সাথে দেখেন রোগী নিজে জড়িত, রোগীকে হসপিটাল বাউন্ড হতে হচ্ছে। তো ফলে এই রোগী যদি কর্মক্ষম বয়সে থাকে, তার মানে তার ওয়ার্কিং আওয়ার লস হচ্ছে। ওই রোগীর সাথে দেখা যাচ্ছে 2-3 জন অ্যাটেন্ডেন্ট থাকতে হয় ইউজুয়ালি, আমাদের দেশের ট্র্যাডিশন হিসাবে, ট্রেন্ড হিসাবে, যিনি সবচেয়ে কাছের মানুষ থাকে বা প্রিয়জন থাকে উনিও থাকে, আবার সাথে সাথে 1-2 জন থাকে। ইউজুয়ালি রোগী ক্যাবিনে থাকুক বা শিশুতেও আসিতেও অনেক সময় রোগী অ্যাটেন্ডেন্ট তো লাগে না, কিন্তু আমাদের দেশে ট্র্যাডিশনালি আমি দেখছি সবসময় শিশুতেও 1-2 জন অ্যাটেন্ডেন্ট থাকে ইউজুয়ালি। আমাদের দেশে বাইরের দেশে আমাদেরকে অ্যালাউ করা হয় না। তাহলে 2 জন, তার মানে ওই 2 জনের ওয়ার্কিং লস। এবং দেখা যায় ওই 2 জন আছে যে বাসায় যারা থাকতেছে, তারা আবার ওই পরিবার তো গুরুত্বপূর্ণ ব্যক্তি, ওরা বাসায় না থাকলে পরিবারের লস হচ্ছে। আবার এই পরিবার লসের সাথে সবচেয়ে বড় কথা হলো যে প্রত্যেকটা মানুষ আমাদের সমাজে কিছু না কিছু কন্ট্রিবিউট করে, তাহলে এই কন্ট্রিবিউশনও লস হচ্ছে। আরো সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পেশেন্টের ইকোনমিক লস। এই যে বারবার ভর্তি হচ্ছে, প্রতিবার হলো হসপিটাল শিশুতে থাকতেছে বা আইসিইউতে থাকতেছে অথবা ওয়ার্ডে থাকতেছে, 7-8 দিন থাকতেছে, এই যে একটা হলো একটা ওষুধের খরচ, হসপিটাল বেডের খরচ, কনসালট্যান্টের খরচ, এটা আসতেছে। তারপরে সর্বোপরি হলো এই যে আমাদের সরকারের বা গভর্নমেন্টের যেটা লস হয়, আমাদের গভর্নমেন্টের লস কিভাবে, কেন এই হসপিটাল আমাদের যেমন প্রথম থাকছে একটা হসপিটাল দিয়ে আমাদের চলে, রোগী যখন আরও বেশি বেড়ে যায়, যে কার্ডিয়াক পেশেন্ট বাড়তেছে, দেখা যাচ্ছে আজকে আমাদের জাতীয় হৃদরোগ হাসপাতাল ছিল 3 তলা, সেখান থেকে এখন হচ্ছে 10 তলা। দেখা যাবে একটা হৃদরোগ হাসপাতালে আমাদের হচ্ছে না, ওরা সব উপজেলা হাসপাতালে বা জেলা হাসপাতালে আমাদের কার্ডিওলজি ইউনিট খোলা হয়েছে, কার্ডিওলজি আলাদা আলাদা হসপিটাল 2-3টা করে হসপিটাল করতে হচ্ছে, এবং প্রাইভেট হসপিটাল তো আছেই। তার মানে এইগুলো করাও তো সরকারের একটা লস।
তো সুতরাং এই যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা যাচ্ছে, আমরা অনেক সময় বলে যে বার্ডেন, গভর্নমেন্টের বার্ডেন, এটা হলো সোশ্যাল বার্ডেন, এটা ফ্যামিলি বার্ডেন, রোগী নিজের বার্ডেন এবং হলো এই গভর্নমেন্টের বার্ডেন, সবকিছু বার্ডেনটা আস্তে আস্তে বাড়ে যদি আমরা এই যে যেটা মানসিক স্বাস্থ্য যদি যত্ন না নেই, তাহলে এই বার্ডেনগুলো আমাদেরকে অটোমেটিক্যালি বাড়তেছে। এইজন্য বলেছেন এই জায়গাটাতে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি এবং খুব ক্রুশিয়াল একটা পয়েন্টে আছি আসলে আমরা, যে শুধুমাত্র মানসিক যত্ন যদি আমরা করতে পারি তাহলে এই বার্ডেন থেকে আমরা রক্ষা পাওয়ার একটা বড় সুযোগ আমাদের কমে যাবে, সুযোগ তৈরি হয়ে যায়। একটা ছোট বিরতি নিয়ে আবার ফিরে আসছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, বিরতি নিয়ে এখনই ফিরছি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম ছোট্ট বিরতি নিয়ে। প্রমিসেস জানতে চাই আবারও কথা হচ্ছে আজ হৃদরোগীদের মানসিক স্বাস্থ্য নিয়ে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমানের সাথে। স্যার, বিরতির আগে যেখানটাতে ছিলাম সেটি হচ্ছে যে হৃদরোগের সাথে মানসিক স্বাস্থ্য খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি বললেন যে মানসিক স্বাস্থ্য যদি ঠিক রাখা যায় তাহলে হৃদরোগ যেমন কমানো সম্ভব, হৃদরোগের গতি তেমনি কমানো সম্ভব এবং হৃদরোগের যে অ্যাটাক থাকে কোনো সাডেন প্রাদুর্ভাব সেটাকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। এইখানটাতে আমরা এইবারে যদি আসি, কিভাবে আপনারা কাজ করেন এই রোগীদেরকে? আপনি বলেছেন যে কাউন্সেলিং করেন, কাউন্সেলিং করতে হয় রোগীদেরকে। সাধারণত আমরা কিভাবে করি, করেন? প্রথম দিকে যখন এই যে বললাম সাডেন রোগীর হার্ট অ্যাটাক হইলো, অথবা মানে এটা বলা আছে অনেক সময় যে এই যে আমাদের যেমন হঠাৎ করে ঠান্ডার বজ্রপাত হয়, তাই না, এরকম বজ্রপাতের মতো একটা তেমনি রোগীর কাছে ওই সংবাদটাও একটা বজ্রপাতের মতো সাডেনিয়া। এখন এইটা সাডেনিয়াতে যেটা হয় রোগীদের অনেক সময় প্রথমেই যেটা হয় ডিনায়াল হয়। এই ডিনায়ালের খারাপ দিকও আছে অনেক। ডিনায়াল বলতে কি বুঝি আমরা, রোগী এটাকে নিতে পারে না। যদি আমরা একটু আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইউজ করি, যে রোগী নিতে পারে না মানে হলো রোগী বিশ্বাস করতে পারে না। রোগীকে যখন বলা হয় আপনার তো একটা অ্যাটাক হয়েছে, এটা আমরা চেম্বারে বলতে পারি, অথবা হসপিটালে যখন আমরা রাউন্ডে যাই, রাউন্ডে যাওয়ার পর রোগীর আমরা চেক করতে থাকি, অথবা আমরা যখন জুনিয়র ডাক্তার ছিলাম ফার্স্ট যখন আমরা রোগী রিসিভ করি ইমার্জেন্সিতে, তখন আমরা বলে ওনাকে তো একটা অ্যাটাক হয়েছে, ওনাকে হাসপাতালে তো ভর্তি করতে হবে, সিসুতে ভর্তি করতে হবে। ফার্স্ট রোগীর ফার্স্ট আমার কিছু হয় না, এটা গ্যাস্ট্রিকের ব্যথা, ফার্স্ট ডিনায়াল যে আমাদের গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছে, এটাকে উঠে এটা চলে যাবে মনে হয়। এবং এই ডিনায়ালটা শুধু এখান থেকে না, ডিনায়াল শুরু হয় অনেক সময় বাসার থেকেও, সেটা আরও খারাপ। বাসা থেকে কীভাবে ডিনায়াল শুরু হয়, বাসা থেকেও যখন বুকে ব্যথা হয়, রোগী বুঝতেছে এটা আনন্যাচারাল ব্যথা, এরকম ব্যথা যখন সে তার এক্সপিরিয়েন্স হয় না, অভিজ্ঞতা নাই, সুতরাং এই ব্যথাটা রোগীও ফিল করে মনে হয় হার্টের ব্যথা হতেও পারে। কিন্তু গ্যাস্ট্রিকের ব্যথা হয়েছে, হাসপাতালে যেতে হবে, আমার হার্ট অ্যাটাক হয়েছে, এই এতেও অনেক সময় রোগী বাসায় থাকে, গ্যাসের ওষুধ খায় কিছুক্ষণ, চেষ্টা করে, অথবা ফার্মেসিতে যেয়ে বলে যে আমার তো একটু বুকে ব্যথা করতেছে, মনে হয় গ্যাসের ব্যথা হবে, গ্যাস্ট্রিকের ওষুধটা খায়। দিয়ে যখন আবার ব্যথা কমতেছে না, যখন শরীরে অনেক ঘাম দিচ্ছে, বা এমন হয় তার আত্মীয় স্বজন কেউ ডাক্তার আছে, আলাপ করতেছে যে, অথবা ওনার ওয়াইফ অথবা দেখা যাচ্ছে রিলেটিভ কেউ হয়তো ফোনে করতেছে, যে ডাক্তারের সাথে আলাপ করতেছে পরিচিত, যে এরকম হচ্ছে, উনি হয়তো বলতেছেন যে এটা তো হার্টের ব্যথা হতে পারে, আপনি ওনাকে একটু কাইন্ডলি তাড়াতাড়ি কাছের কেউ হসপিটালে নেন। তারপর হয়তো ফার্স্ট হসপিটালে যাচ্ছে, তো একটা ইসিজি করা হলো, রক্তের পরীক্ষা করা হলো, হয়তো আসলো যে একটা হার্টের অ্যাটাক হয়েছে। ওই সময় রোগী তখন কিছুটা হয়তো যেহেতু আগে ওই ডাক্তার বলছে, হাসপাতালে যেতে বলছে, অথবা ফার্স্ট টাইম যখন হাসপাতালে আসে, তখন রোগী ফার্স্ট শোনার পরে ওইতে তখন ডিনায়াল হতে পারে যে না, আমার মনে হয় এটা হার্টের ইয়েতে না। এই জন্য অনেক সময় রোগী কিন্তু শিশুতে ভর্তি হয় না বা হাসপাতালে ভর্তি হয় না, ফিরে চলে আসে। আচ্ছা, আবার কেন এই যে অনেক সময় দেখা যায় যে হার্টের ব্যথা আপস অ্যান্ড ডাউন হয়, অনেক গ্যাস্ট্রিক ব্যথা মনে করে জন্য ব্যথা আছে, প্রচণ্ড ন্যাচারাল ব্যথা, আগে কখন এক্সপিরিয়েন্স হয় নাই, কিন্তু ব্যথার মাত্রা হয়তো কিছুক্ষণ কমে গেল, তারপর আবার কিছুক্ষণ পর আধা ঘন্টা 1 ঘন্টা পর আবার রক্তনালী স্পাজম বা রক্তের মধ্যে যে ক্লট হচ্ছে, ব্যথা শুরু হয়েছে, তখন হয়তো রোগী আবার একটু আবার তো খারাপ লাগতেছে। এইভাবে রোগী অনেক সময় দেখা যায় ওই ডিনায়াল, যে ওই মুহূর্তেটা আমরা একটু কাউন্সেলিং করি, হয়তো কিছুটা দেখেন আপনার ইসিজি সমস্যা আসছে, এই যে রক্তের ঝামেলা আসছে, রক্তের রিপোর্ট থাকার পরে এতটুকু, এখন দেখেন আপনার তো অনেক গুণ বাড়ছে, আর তাছাড়া তখন আমরা হয়তো একটু কমপ্লিকেশন যেটা জটিলতা হতে পারে, তখন হয়তো রোগীকে বলি যদি আপনি ভর্তি না হন, তার ভর্তি হলে এই সুবিধা, আপনার বুকে ব্যথা কমে যাবে, আপনার যে হার্ট অ্যাটাক হয়েছে ওটার যে আমরা ওষুধ দিচ্ছি যাতে ভবিষ্যতে না বাড়ে, এভাবে একটু কাউন্সেলিং করে ভর্তি করা হয়। তারপরে ওটা বলা হয় যে হ্যাঁ জটিলতা এটা হতে পারে, কিন্তু কারণ আপনি যদি ভর্তি না বাসায় বিভিন্ন ইনফরমেশনগুলো রোগীকে দেওয়া হয়, ইনফরমেশনগুলো রোগী শেয়ার করা হয়, এটা হেল্পফুল। তখন রোগী একটা বলতে ঠিক আছে তাহলে আমি হাসপাতালে
আর অথবা অনেক সময় আমরা একটু পজিটিভ কাউন্সিলিং করে দিই, হ্যাঁ না ঠিক আছে, হয়তো আপনার আসলে আমরা অবজারভেশনের জন্য থাকলে ভালো। তার মানে রুগীর যে ডিনায়ালটা আমরা একটু নিয়ে নিচ্ছি, কেন রুগী অনেক সময় স্ট্রং যদি আমরা জোরাজোরি করি, রুগী হয়তো এটাকে আরো ইয়ে করতে, না আমি ভর্তিই হব না, তখন রুগী একটা কাউন্সিল, কেন রুগী এমন হতে পারে 4-5 দিন থাকতে হবে, হবে রুগীর এমন হতে পারে কালকে আমার জরুরি একটা কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে, এই ধরনের বিভিন্ন কারণে রুগীর অনেক সময় ওই যে ফার্স্ট ডিনারগুলো শুরু হয়। তখন রুগীকে আমরা অনেক সময় বলি কাউন্সিলিং আপনার মনে হয় একটু অবজারভেশনের জন্য আমরা রাখি, রিপোর্ট টুকটাক আরও একটু আসুক, যদি দেখা যাচ্ছে যে না আপনার ব্যথা কমে গেছে অথবা দেখা যাচ্ছে আপনার তাহলে আমরা তো সারিয়ে দিব, কারণ আমাদের হাসপাতালে তো অনেক লোড, আমরা তো আপনাকে রাখতে যাবো না। এই তখন আবার রুগী একটু রাজি হয়, না ঠিক আছে তাহলে আমি একবেলা থাকি। এরপর স্বাভাবিকভাবে রুগী চারিপাশে যখন দেখে বিভিন্ন রকমের মানুষ আছে, ব্যথা আছে, একটু কথা বা ইয়ে হচ্ছে, অথবা ব্যথা মাঝে মাঝে আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, ব্যথা আবার আসতেছে, অথবা দেখা যাচ্ছে যে রক্তের রিপোর্টগুলো চলে আসছে, রিপোর্টগুলো খারাপ আসতেছে, স্বাভাবিকভাবে তখন রুগী আর সেকেন্ড টাইম আর অনেক সময় দেখা যায় রোগী আত্মস্বজন আসতেছে, তারা কাউন্সিল করতে ওই ডিনায়াল থেকে সে বের হয়ে আসতেছে। তো ওই ডিনায়াল থেকে কিন্তু বের হওয়াটা জরুরি। তারপর ডিনায়াল থেকে ওই অ্যাকসেপ্টেন্স বলে, অর্থাৎ রোগী অ্যাকসেপ্ট করে নিচ্ছে আমার হার্ট অ্যাটাক হয়েছে বা আমার হার্টের সমস্যা আছে। এটা অন্যান্য হার্টের ক্ষেত্রে হয়, সেটা হতে পারে তার ভালভের সমস্যা আছে, ভালভুলার হার্ট ডিজিজ, যার হতে পারে বাতজ্বর আছে, বাতজ্বরের হার্ট ডিজিজ। কারণ অনেক ক্ষেত্রে যখন আমাদের চেম্বারেও কিন্তু আমরা রোগীদেরকে বলি যে ওরা তো একটু হার্টে ভালভের সমস্যা আছে, ভালভটা মোটা পাওয়া যাচ্ছে, ভালভটা লিক করতেছে, এটা বাতজ্বর থেকে হয় বা এটা হলো হার্টের ভালভের থেকে হয়। তখন রোগী বলে স্যার ভালভের সমস্যা, এটা কি ঠিক আছে? বা এটা রোগী 2 বা 3 বার বা রোগী অ্যাটেন্ডেন্ট যারা আছে, যদি রোগী একটু মাইনর হয় তাহলে রোগীর সাথে যারা গার্জিয়ান আসে তারা গার্জিয়ানরা আবার রিপিট 2 বা 3 বার করে। তার মানে ওই ডিনায়াল থেকে তারা আস্তে আস্তে অ্যাকসেপ্টেন্সের দিকে আসতে চায়। তো তার মানে এখানে প্রপার কাউন্সেলিং এর মধ্যে এডুকেশনটা দেওয়া খুব ইম্পর্টেন্ট, এবং এডুকেশনটাই অ্যাকচুয়ালি তাকে ওই ট্রিটমেন্টের মধ্যে থাকতে কনভার্ট করা, যেটা যে ওই স্টেজ থেকে তাকে অ্যাকসেপ্টেন্সে যাওয়া এবং তারপর ট্রিটমেন্টে ট্রিটমেন্টটা নেবে। হ্যাঁ, তখন সে অ্যাকসেপ্ট, ওই এগুলো কিন্তু রোগীকে চেহারা দেখলে আমরা বুঝতে পারি রোগী অ্যাকসেপ্ট করছে কিনা। তার মানে এক একটা রোগীর কাউন্সেলিং হয় এক এক রকম, কারো হয়তো বেশিক্ষণ সময় লাগে, কারো আমার কম সময় লাগে, অল্প একটু বললে বোঝা যায়, কেউ হয়তো বেশি সময় লাগে। কেউ যদি আগে থেকে কাউন্সিলিং হয়ে আসে, যে আগে থেকে পরিবারের কোন ডাক্তার বা কোনো কেউ আগে থেকে বলে থাকে যে আইসে, অথবা পরিবারের কেউ ডাক্তার সাথে আসছে অথবা মেয়ের সাথে আসছে, সে বুঝতেছে, সে বলতেছে যে না আবু তোমার তো এই দেখাচ্ছে যে ঠিকই আমার ইসিজি সমস্যা আছে, স্যার তো ঠিকই বলছে, আপনার তো এরকম আছে, তোমার কিন্তু মনে হচ্ছে এই ইয়ে হয়েছে, তখন সে তার ওই অ্যাকসেপ্ট করতে সমস্যা। অ্যাকসেপ্টেন্স লেভেলের পরে তারপরে শুরু হয় বিভিন্ন কিছু আমাদের যে কনফিউশন বলেন, অনেক স্টেজ, অর্থাৎ সে ওষুধ খেতে শুরু করছে, ওষুধ খাচ্ছে, ওষুধ খাওয়ার পরে এরপর আস্তে আস্তে তার তো এখন বুকে ব্যথা নাই, সে বুকে ব্যথা নাই, সে ফ্রিলি ঘুরতেছে, ব্যয় করতেছে, ফলে দেখা যাচ্ছে পারিপার্শ্বিক যারা আছে তারা বিভিন্নভাবে তখন ইনফ্লুয়েন্স করে, না বুকে ব্যথা আছে তাহলে তো এত ওষুধ খাওয়া লাগবে না, রোগ নিচের থেকে বলে আমার তো ওষুধ খাওয়া লাগবে না, হ্যাঁ তখন আবার একটা রিঅ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। তখন রোগীরা আরে এতগুলো ওষুধ খাবো, অথবা ওই যে কেউ ঢুকায় যে ওই যে বেশ করে বিভিন্ন কনসেপশন আছে আমাদের, যে ওষুধ বেশি খেলে কিডনি সমস্যা হবে, যেটা আমি আলোচনা করছি, ওষুধ বেশি খেলে লিভারের সমস্যা হবে। এই তখন আমাদেরকে আবার এইগুলো কাউন্সেলিং করতে হয়। কোনটা একটা হলো যে আমরা ওষুধ খাবো কি খাবো না, বা কতগুলো খাবো, বা কেন খাবো, এতগুলো কেন খাবো, এটা নিয়ে পরে কাউন্সেলিং করতে হয়। তখন প্রত্যেকটা ওষুধ ধরে ধরে রোগী কাউন্সেলিং করতে হয় যে এই ওষুধটা কিসের জন্য দেওয়া হয়েছে। রোগীকে তখন আমরা কাউন্সেলিং করতে বসি, এই যে আপনার তো অ্যাটাক হয়েছে একবার, আপনি কি চাবেন যে আবার অ্যাটাক হোক? তখন রোগী বলে না আমরা অ্যাটাক হবে না। রোগী অ্যাটেন্ডেন্ট যারা থাকে, আমি এই জন্য সবসময় রোগীকে আমার চেম্বারে ইউজুয়ালি আমি যখন কাউন্সিলিং করি সবাইকে অ্যালাউ করি 4-5 জন, কেন রোগী হয়তো দেখা যাবে যত্ন নিবে, হয়তো রোগীর হলো মেয়ে বা ছেলে বা অন্য কোনো যে যত্ন নিবে, আবার সাথে যারা আসছে তারা হয়তো ওনার টেক কেয়ার করবে না, যে টেক কেয়ার করবে সে তো বাইরে বসে থাকবে, তাহলে লাভ কি? তাকে জানতে হবে। হ্যাঁ, এই জন্য আমি সাধারণত সবাইকে অ্যালাউ করি, 4-5 6 7 থাকলেও আমি সাধারণত চেম্বারে কেউ দাঁড়াও যদি থাকতে বসার জায়গার লিমিটেড, তারা দাঁড়ায় থাকলেও আমি বলে অসুবিধা নেই, আপনি আসে। ওষুধের ট্রিটমেন্টের সাথে কাউন্সেলিংটা খুবই ইম্পর্টেন্ট। ওষুধের ট্রিটমেন্ট শুধু না, আপনি রিং লাগানো, বাইপাস করা, সবগুলোতে কাউন্সেলিং লাগে, সবগুলোতে। ওগুলোতে অ্যাকুট কাউন্সেলিং লাগে, এগুলোতে হয়তো ওই যে বসে বসে ওষুধ যাতে রিঅ্যাটাক আবার না হয়। অনেক আবার রোগী আছে স্যার আমি তো রিং লাগাইছি, আমি তো বাইপাস করছি, তা আমার তো সমস্যা সমাধান হয়, তাহলে আমি আবার ওষুধ খাবো কেন? ওগুলো আবার তার কাউন্সেলিং করতে হয়। অনেক ধন্যবাদ। আরেকটা বিরতি আমরা নেব, এসে আবার কথা হচ্ছে। প্রিয় দর্শক সঙ্গেই থাকুন, আরেকটা বিরতি নিচ্ছি। ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমানের সাথে হৃদরোগীদের মানসিক স্বাস্থ্য নিয়ে। স্যার, এবার আমি যে দিকটা একটু তুলে আনতে চাই সেটি হচ্ছে যে এই যে একটা উৎসবের মৌসুম চলছে, রমজান গেল, তারপর ঈদ,
বৈশাখের উৎসব, এই সপ্তাহব্যাপী যেমন একটা উৎসবের আমেজ চলেছে। তো উৎসব বা এরকম পালা পার্বণে কিছু ক্ষেত্রে দেখা যায় যে কোনো না কোনো রকম মাদকের ব্যবহার, মানে আনন্দ করবার জন্য কোনো না কোনো মাদক, মদ, কোনো না কোনো কিছুর ব্যবহার হচ্ছে। কেউ কেউ হয়তো সবসময় ব্যবহার করেন না, কিন্তু এরকমের অকেশনগুলোতে ব্যবহার করেন, ফেস্টিভ্যালগুলোতে। তো এই জায়গাটি আসলে হৃদরোগের সাথে এর সম্পর্কটি কোথায়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। একটা তো হচ্ছে যে অনেক অভ্যস্ত, আর একটা অভ্যস্ত না, দুই রকমই আছে। যে একটা হলো অভ্যস্ত না, আর একটা হলো আগে থেকে অভ্যস্ত, সে হয়তো এই ফেস্টিভ্যালে সেটাকে মানে বিভিন্ন ধরনের মাদকের কনজুমেশন হয়তো একটু বেড়ে যায়, স্বাভাবিক কনজুমেশনও বাড়ে হয়তো। এখন যারা অভ্যস্ত না, বিশেষ করে যেটা মাদক যেটা বেড়া যায়, বিভিন্ন রকমের দেখা যায় আমাদের অ্যালকোহলের ইয়েটা বেড়ে যায় ইউজুয়ালি, আমরা যে দেখি আর কি, বিভিন্ন ধরনের বিভিন্ন এটা ব্যক্তিগতভাবে আয়োজন হোক অথবা এটা হলো কোথাও কোনো একটা আমাদের বার বা যেখানে যে আয়োজন থাকে সাধারণত, ওগুলোতে আয়োজনটা বেড়ে যায়। এখন অ্যালকোহল যেটা আছে, অ্যালকোহলের আমরা যারা অভ্যস্ত না তারা যেটা দেখা যায় তারা অনেক সময় ওভারডোজ হয়। তারাতে দেখা যাচ্ছে কি ডোজে, তার কেন তাদের তো পরিমাপ থাকে না যে কোন ডোজে তারা ইয়েটা ডেভেলপ করবে। আমাদের বলে যে টলারেন্সের চেয়েও হলো যে কোন ডোজে তারা আসলে ওই আমরা বলে ড্রাঙ্ক হবে সে আসলে, ঠিক আছে। এই ড্রাঙ্ক মানে জিনিসটা বোঝে যার সেন্স অফ পজিশন, সেন্স অফ প্লেস, সেন্স অফ পারসন, সে কে এটাকে সে লস করে ফেলে। তারপরে সে কোথায় সে আছে বা কার সাথে কি বিহেভ করতে হবে সেটাকে জানে না। ফলে দেখা যাচ্ছে সে অনর্থক, দেখা যাচ্ছে মাতলামি, যেটা আমরা একটু বাংলায় বলি আর কি, জিনিসটা যে মাতলামি করে, সে কারোর সাথে মিসবিহেভ করে বা ফাইট পর্যন্ত করে, বা এটা যে সেন্স অফ পজিশন, প্লেস, এগুলো তার নষ্ট হয়ে যায়। এই জন্য ওই জিনিসটুকু যে সেটা যে এটা তো তার গেল আসলে সোশ্যাল একটা প্রবলেম ক্রিয়েট করে সে নিজের। আর নিজের যেটা ইয়ে হবে যে অ্যাকুট অ্যালকোহল ইনটক্সিকেশন যেগুলো আছে, এখন অ্যাকুট অ্যালকোহল ইনটক্সিকেশনের জন্য সে একটা তো যে বলে যে কিছুক্ষণ সে আনকনশাস বা কিছুক্ষণ জ্ঞান ইয়েটা করা, লিভারের উপর বাড়তি চাপ পড়া, বা কার্ডিয়াক যেটা বলে যে অনেক সময় দেখা যায় কার্ডিও মায়োপ্যাথি ডেভেলপ করা, হার্টের মায়োপ্যাথি, এগুলো একটু অনেক সময় অ্যালকোহল যদি ইয়ে করে একটা দীর্ঘমেয়াদী হতে পারে বা অ্যাকুট অ্যালকোহল ইনটক্সিকেশন হতে পারে। এটা আর একটা যেটা হয় বিশেষ করে এই যে পালা পর্বণ যেগুলাতে, সেগুলোতে হলো যেহেতু হঠাৎ করে ডিমান্ড বেড়ে যায়, ডিমান্ড হিসাবে অনেক সময় সাপ্লাই বাড়ে না। ডিমান্ড বলতে সাধারণত যেহেতু পালা পর্বণে, যেমন এখন ইলিশ মাছের, আমাদের যে পয়লা বৈশাখ গেল, সেই ইলিশ মাছের ডিমান্ড বাড়ছে, ফলে দেখা যাচ্ছে দামও বেড়ে যাচ্ছে অনেক এই সময়টা, পরে আবার কমে যায়, বা অনেক আগে 1 মাস আগে বা 1.5 মাস আগে কম থাকে, পরে আবার কমে যায়। এই যে অ্যালকোহলও তেমনি, যদি যেহেতু পালাবর যদি যেখানে জিনিসটুকু অভ্যস্ত নেওয়ার জন্য বা যেখানে চল বলে প্রচলন আছে সেই সোসাইটিতে, বা সেখানে দেখা যাচ্ছে এই ডিমান্ড বাড়ার জন্য যদি সাপ্লাই না বাড়ে তাহলে জিনিসপত্রের দাম বেড়ে যায়। তখন আবার যেটা আছে এই ডিমান্ডকে ফুলফিল করার জন্য, তখন এই অ্যালকোহলের পাশাপাশি যেটা আছে মিথানল বলে একটা কথা আছে, লাইক অ্যালকোহলের মতো দেখতে, এগুলো তখন আর কি বাজারে চলে আসে। এই মিথানল তখন বা স্পিরিট বলি, যেটা মিথাইলেটেড স্পিরিট বলে, স্পিরিট নামে বাজারে পরিচিত বেশি, সেটা তখন স্পিরিটের আবার আসলে ইনটক্সিকেশন হাই অনেক। তখন সেটা আমাদের এই জন্য এই পালা পর্বণের পরে দেখা যাচ্ছে অনেক রোগী আসে, বা পেপারও দেখবেন যে অনেক সময় পাচ্ছে যে অ্যালকোহল পান করে এতজনের মৃত্যু। ইউজুয়ালি অ্যালকোহল পান করে মৃত্যু বলতে সাধারণত এই যে মিথাইল অ্যালকোহল বা মিথানল বলে, যেটা এইটার বা যেটা আমরা স্পিড বলি, এটা খেয়ে সাধারণত মৃত্যু হয় বেশি। একটা হলো মৃত্যুর বেশি, এটা 2 নম্বর যারা বেঁচে যায় তাদের যে ঝামেলাটা হয় সেটা হলো অ্যাকুট অপটিক অ্যাট্রফি বলে, তাদের বায়োল্যাটারাল ব্লাইন্ডনেস ডেভেলপ করে এবং তারা দেখা যায় ব্লাইন্ড নিয়ে আসে। এটাও আমরা খুব কমনলি দেখি যে তারা চোখে দেখে না, সেটাও একটা বিশাল লস তাদের জন্য, বায়োল্যাটারাল অপটিক অ্যাট্রফি। এবং এটা হয় সাধারণত ওই যে অ্যালকোহল নাম করে মিথানল পান করার জন্য তাদের এই ইনটক্সিকেশনটা হয়, বা এদের এই টক্সিটা ডেভেলপ করে। তো এইটা একটা ইয়ে গেল। তো সেই এই যে চোখে দেখছে না, ওই ব্লাইন্ডনেসটা কি ওই ব্লাইন্ডনেসটা সাধারণত অপটিক অ্যাট্রফি, যে সুতরাং এটা এমন না যে আমাদের যেমন বলে কর্নিয়া সমস্যা হয়েছে, কর্নিয়া ফেলাই দিলাম, আরেকজনের কর্নিয়া লাগাইলাম, আমার ভালো হয়ে গেল, এই ভালো হওয়ার সুযোগ নেই, খুব ডিফিকাল্ট। এখানে তাকে ট্রিটমেন্ট করতে হলে এটা অপটিক নার্ভ যেহেতু অ্যাট্রফি হচ্ছে, সুতরাং এই ট্রিটমেন্ট এটা খুব জটিল। এবং এমন না যে আমি আইবল যদি রিপ্লেস করি তাহলেও রোগী ভালো হয়ে যাবে, তাও কিন্তু না। আরও যেটা করে যারা অ্যালকোহলের পরিমাণ বেশি খায় বা অ্যালকোহল রেগুলার নেয়, সেটা এমনও হতে পারে যে আমরা বলি যে হুইস্কি বা যেটা বলি যে
যে স্বাস্থ্যের জন্য ভালো বা কিছু বলে যেটা আঙুর থেকে তৈরি করা হয়, এখন এটারও মদ বা লাল মদ বলে যেটাকে, সেটা চেয়েও সেটারও কমপ্লিকেশন হতে পারে যদি দীর্ঘমেয়াদী সে হলো তার হাইপারটেনশন ডেভেলপ করে তার, এবং হাইপারটেনশন থেকেও তার আবার কার্ডিয়াক সমস্যা বা হার্ট অ্যাটাক এগুলো হওয়ার সম্ভাবনা থাকে বা ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে তাদের, সেটা হাইপারটেনশন করতে হবে তাদেরকে। আমরা বলি এই জন্য যে মডারেশন করতে হবে, অ্যালকোহল মডারেট মানে বলা আছে মেয়েদের জন্য 1 পেগ, ছেলেদের জন্য 2 পেগের বেশি না, এইভাবে তাদেরকে মডারেশন করতে বলা হয়। আর তা কিন্তু আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন যারা এই আমাদের বিভিন্ন গাইডলাইন তৈরি করে, রিকমেন্ডেশন দেয় যে তার কিভাবে চললে বা কিভাবে স্বাস্থ্যকর লাইফস্টাইল যেটা, সেখানে আবার তারা বলছে যে না, কেউ যদি অ্যালকোহল শুরু না করে তার অ্যালকোহল শুরু করার প্রয়োজন নাই, ওইটাতে বলা যাবে না, রেড ওয়াইন বলতে যেটা আমরা বুঝাই, এই রেড ওয়াইন অনেকে খায় হলে এই জন্য বলে যে এটা স্বাস্থ্যের জন্য যেহেতু ভালো, এটাকে দোহাই দিয়ে যারা খাচ্ছে প্রথম কথা তাদের না খাওয়া ভালো। বলা আছে এই রেড ওয়াইনের পরিবর্তে যদি কেউ লাল আঙুর খায় সেটা আরো বেশি স্বাস্থ্যকর, সুতরাং ওই রেড ওয়াইনের মানে আঙুরের দোহাই দিয়ে বা স্বাস্থ্যকর দোহাই দিয়ে এটাকে খাওয়া যাবে না। আর যারা অলরেডি শুরু করে নাই তাদের বা রিকমেন্ডেশন হলো তোমরা না খাওয়াটা অনেক ভালো। তো সুতরাং অ্যালকোহলের ব্যাপারে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের খোঁজ হলো যে এটাকে ডিসকারেজ করছে, তারা কোনোভাবে খেতে না করছে, ইভেন রেড ওয়াইন সহ। আচ্ছা, তো অ্যালকোহল যে কোনোভাবেই আসলে বর্জনীয় যে কোনোভাবেই অ্যালকোহল বর্জনীয়, হ্যাঁ এটা হলো রিকমেন্ডেশন। এক্স্যাক্টলি। তো আরেকটা জিনিসও যেমন এখন তো সামার টাইম, আসলে এখন প্রচন্ড গরমও পড়েছে ভীষণভাবে, মানে এই হিটটাও তো অ্যাকচুয়ালি হার্টের উপরে একটা থ্রেট নিয়ে আসে, সেই জায়গাটা যদি একটু। হ্যাঁ ধন্যবাদ। হিট স্ট্রোক বলে যেটা আমরা খুব কমনলি শুনি, এখন একটা কথা বলা আছে হিট ওয়েভ। আচ্ছা, যে হিট ওয়েভ চলতেছে, এই আমরা যেমন কোল্ড ওয়েভ যেটা বলি তেমনি এখন হিট ওয়েভ। এখন এই হিট ওয়েভে মোটামুটি আমাদের গত 8-10 দিন দেশের বিভিন্ন জায়গায় হিট ওয়েভ চলতেছে, টেম্পারেচার প্রায় 38-40 ডিগ্রির উপরে, এবং দেখা যাচ্ছে যে এর সাথে সোয়েটিংও হচ্ছে প্রচুর। এটাতে যেটা হচ্ছে শরীর থেকে প্রচুর লস হয়, এবং আমাদের ওই হিট যখন আমার টেম্পারেচার যত সার্টেনই বেশি হয় শরীর থেকে প্রচুর লস হয়, তখন মানুষের প্রেশার ফল করে। প্রেশার ফল করে মানুষ কিন্তু, এবং হিট সিনকোপ বলা আছে, হিট সিনকোপ মানে মাথা ঘুরে পড়ে যায়, সে পড়ে যেতে পারে এটা। আচ্ছা, আবার হিট স্ট্রোকের অংশে যেহেতু বিপি কমে যায়, প্রেশার কমে যায়, সুতরাং প্রেশার কমার জন্য আমাদের কার্ডিয়াক ইলনেসের পাশাপাশি অ্যাকুট রেনাল ফেলিয়ার বা মাল্টি অর্গান ফেলিয়ার এবং পেশেন্টের ডেথ পর্যন্ত সাধারণত হয়ে যায় হিট স্ট্রোক থেকে। এই জন্য সাধারণত আমরা এই যে হিট ওয়েভ যখন চলে তখনকার আমাদের একটা রিকমেন্ডেশন থাকে, থাকে, সেটা হলো যাতে আমাদের এই যে শরীর থেকে বেশি ঘাম বা এই যে লসের কারণে যে কমপ্লিকেশন বা জটিলতা যেগুলো হচ্ছে সেগুলো থেকে বর্জনের উপায় কি? তো বর্জনের উপায় যেগুলো আছে সেটা হলো যে আমরা চেষ্টা করব গরম জায়গা, গরম যেখানে আছে বা খোলা যায় ওইটাকে অ্যাভয়েড করার জন্য। আমরা বলি ছায়া যেখানে আছে সেখানে কাজ করার জন্য আপাতত, অথবা সম্ভব হলে এই হিট ওয়েভ যখন টেম্পারেচার সবচেয়ে বেশি থাকে ওই সময় কাজে না যাওয়ার জন্য। আমি যখন যে ওমরা বা থেকে সৌদি আরবে একটা দেখছি, ওরা দুপুরবেলা সাধারণত ছুটি থাকে অফিস, ওদের যখন প্রচন্ড গরম থাকে ওরা বিকেল বেলা থেকে অফিস শুরু করে, বা একদম আর্লি সকালে 9টা 10টা 11টার মধ্যে অফিসে একবার করে, তার মাঝখানে আবার তারা গ্যাপ নেয়, বাসায় রেস্ট নেয়, তারপর বিকেল থেকে আবার অফিস করে রাতে 8টা 9টা 10টা পর্যন্ত, মানে শুধু হয়তো হিট ওয়েভ বা যে এগুলোকে অ্যাভয়েড করার জন্য। এখানেও এরকম করা যায় যে ওয়ার্কিং আওয়ারটা একটু রিশিডিউল করে নেওয়া, এটা একটা সমাধান। 2 নম্বর, ওয়ার্কিং আওয়ার যেখানে আছে ওই ওয়ার্কিং করার সময় বা আমার করার সময় দেখা যাচ্ছে আমি প্রচুর পরিমাণে পানি সাথে স্যালাইন বলে ওট স্যালাইন বানিয়ে নিয়ে আমি সাথে রাখতে পারি। আমার ঘাম হচ্ছে, আমার শরীর থেকে সোয়েটিং হচ্ছে, আমি ওট স্যালাইনটা খেতে পারি। ওট স্যালাইন খেলে আমার বিপি ফল করবে না, পরে আমার কিডনি বা ব্রেন বা হার্টের উপরে লোড পড়বে না। এটা আমাকে বিপি ফল করার কারণে যে কোনোটা অ্যাটাক হতে পারে, মাল্টি অর্গান ফেলিয়ার হতে পারে, প্রেশার ফল করে, কারণ ওই অর্গান যদি পারফিউশন না পায়, পারফিউশন না পেলে সে কাজ করতে পারবে না, তার কাজ ব্যাঘাত হবে এবং সেগুলো ফেলিয়ার হবে। তাহলে এটা হলো যে আমরা প্রচুর পরিমাণে ওট স্যালাইন বা লিকুইড জাতীয় খাবার যেগুলো আছে এগুলো আমরা প্রচুর পরিমাণে পান করব এই সময়টাতে, এবং ওই সময় আরটা হলো সবচেয়ে ভালো। হ্যাঁ, আরটা যে না আমাকে হাঁটতে যেতে হচ্ছে অনেকখানি, কোথাও মাথা ছাতা ইউজ করা যেতে পারে, ছাতিটা আমাকে কিছুটা হলেও হেড প্রোটেকশন করবে। আর যদি কেউ এরকম মনে হচ্ছে যে না হিট এরকম স্ট্রোকের মধ্যে পড়তেছে বা পড়ে যাচ্ছে, ওই রুগী বা ওনাকে বা রুগীকে যে হচ্ছে দ্রুত ট্রান্সফার করে ঠান্ডা জায়গায় আনতে হবে, হসপিটালে আনতে হবে। ইভেন বলা আছে আইস সাবমার্শন বলা, অথবা বলা আছে বরফের এর মধ্যে মোটামুটি রেখে ইয়েটে করে তার শরীর আস্তে আস্তে ঠান্ডা করতে হবে। এই ধরনের কোনো হিট হয়ে গেলে আমরা সাধারণত চিকিৎসা এরিয়া আছে, কিন্তু যাতে না হয় সেই ব্যাপারে আসলে হ্যাঁ আমাদেরকে এর একটা কারণ হলো
আসলে ওই সময়টুকু একটু কাজ করার টাইমটা একটু বেছে নেওয়া বা কাজের জায়গাটা একটু চেঞ্জ করা, আর একটা হলো আমাদের প্রচুর পরিমাণে তরল খাবার বা তরল যেটা আছে অথবা স্যালাইন জাতীয় খাবার, এটা আসলে যাতে পানির পরিমাণ শরীরের মধ্যে যাতে পানি এবং ইলেকট্রোলাইটস বলে যেটা, সেটা যাতে আমাদের সোডিয়াম বা লস হইতেছে যেগুলো ইমব্যালেন্স না হয়। অনেক ধন্যবাদ। আরেকটা বিরতি আমরা নেব, তারপর আরো আলাপ হবে। দর্শক, আরো একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও ফিরে এলাম বিরতি নিয়ে প্রমিসেস জানতে চাইয়ে। কথা হচ্ছে হৃদরোগীদের মানসিক স্বাস্থ্য নিয়ে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ তৌফিকুর রহমানের সঙ্গে। স্যার, আজকে যেহেতু মানসিক স্বাস্থ্যের সাথে হৃদরোগের কানেকশন, এটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম, এবং আপনি শুরুতেই আজকে বলেছেন যে মেন্টাল স্ট্রেস, এংজাইটি, ডিপ্রেশন, এই জিনিসগুলোর খুব ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ে হৃদরোগের উপরে। আমার এবারের জানার আগ্রহটা হচ্ছে যে এই মানসিক যে চাপ কিংবা উদ্বেগ কিংবা বিষণ্ণতা, এটা কিভাবে হার্টের উপরে ইম্প্যাক্টটা ফেলছে? ধন্যবাদ আপনাকে খুবই সুন্দর প্রশ্ন করার জন্য। এখন যেটা হচ্ছে যে ওই যে বলছে টাইম টু টাইম রোগী যখন হৃদরোগের একটা শুরু হলো এবং শুরু হওয়ার পর রেগুলার যে ওষুধ খাচ্ছে এবং হৃদরোগ নিয়ে যে রোগী আসতেছে, সাথে সাথে তার অন্যান্য ডিজিজও থাকে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, তারপরে রক্তের কোলেস্ট্রলের মাত্রা বাড়তি, এগুলো যে মানে রিস্ক ফ্যাক্টরগুলো থাকে, এগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করি। কিন্তু যেটুকু হচ্ছে যে এই যে মাঝে মাঝে কেন রোগী আসলে স্ট্রেসে পড়ে, মাঝে মাঝে রোগী কেন ডিপ্রেশনে যায় বা অ্যাংজাইটিটা কেন বাড়ে আসলে রোগীর, এইটা বাড়ে ওই যে বিভিন্ন বলে সামাজিক যেটা সমস্যার কথা বললাম আমরা, যেটা বিভিন্ন মন্তব্য আসে বিভিন্ন কিছু। এখন এই মন্তব্য থেকে তখন আমরা সাধারণত অ্যান্সারটা কি দেই বা কিভাবে ইয়ে করি। যেমন রোগী যেমন আসে বলতেছে যে আমার তো অনেকগুলো যে বলছে ওষুধগুলো খাচ্ছি, কিডনি সমস্যা হবে কিনা বা কিডনি ইয়েতে আছে কিনা, তখন আমরা অ্যান্সারটা কি দিই? আমরা তো মোটামুটি একটু বলেই দিই যে প্রত্যেকটা ওষুধের কি কাজ বা কি, প্রত্যেকটা আমরা আলাদা আলাদা বলে দিই এই ওষুধের এটা কাজ। ওই যেটা আমরা শুরুও তখন বলছিলাম যে আমরা বলি আপনি কি চান যে আবার হার্ট অ্যাটাক হোক আপনার? রোগী তখন বলে না। আপনি কি চান যে সাধারণত যেটা হয় এই যে রোগীদের ভয় থাকে যে আমার তো ব্লক আছে, আমি এনজিওগ্রাম করছি, ব্লক আছে, আমি ওষুধের উপরে আসি বা রিং লাগাইছি, আমার তো আরও ভবিষ্যতে ব্লক হতে পারে, তাহলে আমরা রোগীকে আপনার কি আবার ব্লক হোক এটা কি আপনি চান? বলে না। তারপর বলে যে এই যে আপনার হার্ট অ্যাটাক যে হয়েছিল, হার্ট অ্যাটাক হলে তো হার্টে একটা মাসেল ড্যামেজ হয়, তা আমরা কি চাবো যে হার্টের মাসেলটা দিন দিন খারাপের দিকে যেতে থাকুক? স্বাভাবিকভাবে রোগী বলে না। তাহলে আমরা তো চাবো যে মাসেল অংশটা ভালো থাকুক, স্বাভাবিক কাজে ফিরে আসুক, সেটা তো আমরা চাবো। আর যেটা থাকে সাধারণত, যেটা সবচেয়ে বড় ভয়, আমরা যে শুনে থাকি ওনার হার্টের সমস্যা হলো হঠাৎ করে মারা গেছে, ওনার রিং লাগানো হয়েছিল হঠাৎ করে মারা গেছে, ওনার বাইপাস করা ছিল হঠাৎ করে মারা গেছে। এটা শুধু এটা না, এটাতে আমরা যে রোগী আছে উনি হয়তো বাইপাস করা বা রিং লাগানো, ওনার কোনো আত্মীয় আছে বা আশেপাশে কোনো কাছ থেকে সে শুনছে অমুক জনের রিং লাগানো ছিল, ওই অমুক ভাই বা অমুক চাচা সে মারা গেছে, কেউ একটা ইনফরমেশন দিচ্ছে, ফলে ওই যে রোগী তখন আবার একটা অ্যাংজাইটিতে ভুগতেছে। কিন্তু এই অ্যাংজাইটিটা হার্টের মানে সাথে ওটা তো মনে হচ্ছে না, মনে অ্যাংজাইটিটা ফিল হচ্ছে, তো মেকানিজমটা কি কাজ করে, কিভাবে কাজ করে, হার্ট কিভাবে ইমপ্যাক্টেড হচ্ছে, হার্টের ইমপ্যাক্টটা কিভাবে হয়? আমাদের যে কোনো ধরনের স্ট্রেস ইউজুয়ালি যেটা করে কিছু আমাদের বডি স্ট্রেস হরমোন রিলিজ হয়। আচ্ছা, জি। বিশেষ করে অ্যাড্রেনালিন, নরঅ্যাড্রেনালিন, এই হরমোনগুলো কাজ হলো কি কয়েকটা। একটা হলো যে আমাদের যে হার্টে যে রিসেপ্টর আছে, স্পেশালি বিটা রিসেপ্টর বলি, এটাকে স্টিমুলেট করে। আচ্ছা, স্টিমুলেট করলে কি হবে? হার্ট রেট বাড়ে, হার্টের কাজ বাড়ে। আচ্ছা, আমার তো হার্ট অ্যাটাক হয়েছে, আমার তো হার্টের ফাংশন এমনিই কম, তাহলে আমার যদি কাজ এটা এক্সট্রা কাজ করা লাগে, কারণ আমরা কিছু ওষুধ দিয়ে কিন্তু যাতে হার্টের এক্সট্রা কাজ করা না লাগে সে ধরনের কিন্তু ওষুধ দেই আমরা। এখন আমার ওই হরমোনগুলো বের হয়ে হার্টের এক্সট্রা কাজ করাইতেছে, যেটা আমার অপ্রয়োজনীয়, সেটা আমার শরীরের জন্য লাগবে না। এই কাজ করতে যে এখন স্বাভাবিকভাবে ধরেন একজন লোক 10 কেজি তুলতে পারে, তার মাথার উপর আমি 20 কেজি ভার করে দিছি, বা ঘোড়ার বা গাধার উপরে ওজন বেশি, সে কি চলতে পারবে না? তেমনি কারো যদি এটা ওই যে হার্টের উপরে লোড চাপাই দেওয়া হয়, হার্ট তখন নিতে পারবে না, হার্ট ওই তখন হার্ট ফেলিয়ার যাবে বা নতুন করে হার্টে অ্যাটাক হবে, যে ফ্যাক্টরগুলো নতুন করে অ্যাটাক করা তৈরি করে। একটা দুই, ও স্ট্রেস হরমোন যেগুলো করে, একটা তো হলো যে আমাদের বিটা রিসেপ্টর এটা করবে। 2 নাম্বার, আমার দুর্বল হার্টকে সে বাড়ি যেতে থাকবে যে কাজ করো অপ্রয়োজনীয়, সে তখন অপ্রয়োজনীয় কাজ করার চেষ্টা করবে, সেখানে সে ফেইলড হবে। আচ্ছা, আরো যেটা কাজ করবে সেটা হলো আমাদের হার্টের যে রক্তনালী যেগুলো আছে,
অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ব্লক থাকে হয়তো 5টা 6টা, আমরা 3টা বা 4টা রিং লাগাই, 1টা 2টা ব্লক অল্প, সেগুলো রিং লাগাই না অনেক সময়। অথবা দেখা যায় অনেক সময় দেখা যায় রোগী যদি রেগুলার ওষুধ না খায় নতুন করে ব্লক হয়, কারণ যার একবার ব্লক হয়েছে তার তো বারবার ব্লক হতেই পারে, ব্লক হতে পারে নতুন করে। এই যে নতুন করে যে ব্লক হয়েছে বা আগে থেকে যে ব্লকগুলো ছিল, এই যেগুলো কোনো কারণে এই যে আমাদের যে হরমোন যেগুলো বললেন স্ট্রেস হরমোন, এই স্ট্রেস হরমোনগুলো যে ব্লকগুলো রাপচার করে ওখানে আবার হার্ট অ্যাটাক করে, তাহলে তার একবার হার্ট অ্যাটাক হচ্ছে। তাহলে এই যে কিছু ডেট্রিমেন্টাল বা আমরা ক্ষতিকারক ইফেক্ট বলে কিছু কিছু এই যে স্ট্রেস হরমোনগুলা যেগুলো, তখন স্ট্রেস আমার বের হয়। তাহলে আমি যে চাবো কি হবে, তাহলে স্ট্রেসগুলো না থাকুক রোগীর। এর জন্য তখন আমরা অনেক সময় দেখা যায় রোগীর খারাপ লাগতেছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে, যেহেতু এক্সট্রা কাজ করতে হচ্ছে। অন্য সময় তো বুকের ব্যথা ছিল না, তার শ্বাসকষ্ট ছিল না, এখন বলে একটু পরিশ্রম করতে গেলে আমি 2-3 তলা উঠতে গেলে আমার শ্বাসকষ্ট হচ্ছে। রোগী তখন হয়তো অনেক সময় চলে আসে বা আমাদেরকে ফোনে জানায়, বা আমাদের একটা সাধারণত ইমার্জেন্সি বা কল সেন্টারটা থাকে, ইউজুয়ালি আমাদের কার্ডিওলজিস্ট এগুলো মেনটেন করতে হয়। কেন কখন রোগী খারাপ, সব রোগী তো আমাকে সবসময় পাবেও না, কারণ আমার তো বিভিন্ন জায়গায় ব্যস্ততা আছে, বা আমি হয়তো রিং লাগাচ্ছি, বাইপাস করছি, এনজিওগ্রাম করতেছি, পেসমেকার লাগাচ্ছি, ওই সময় তো আমি অ্যাভেলেবেল না, বা আমি কেউ রোগী ফোন করলেও ধরতে পারবে না। এই জন্য আমাদের একটা কল সেন্টার সাধারণত আমরা ইউজুয়ালি করি। ওই কল সেন্টার ইউজুয়ালি যে 14-18 ঘন্টা বা 20 ঘন্টা সার্ভিস দেয় সাধারণত। কোনো রোগীর সমস্যা থাকলে কল সেন্টার ফোন করে, তাকে আবার তার সমস্যাগুলো তুলে রাখা হয়, পরবর্তী আমরা যখন ফ্রি থাকি হয়তো আমি তখন আবার সমাধান লিখে দিই। অথবা কোনো রোগীর বেশি খারাপ থাকে বলা হয় ঠিক আছে আপনি চলে আসেন, তখন আমরা রোগীকে আবার ওইভাবে সাধারণত টুকটাক যদি পরীক্ষা করা লাগে পরীক্ষা করি, বা কেন তার এটা হচ্ছে করে আমরা তখন ওষুধ দিয়ে দিই। তাহলে আমরা চাবো যে স্ট্রেসগুলো অ্যাভয়েড করার জন্য। এখন ওই স্ট্রেস বা যেটা বলে ডিপ্রেশন, তার ক্রনিক যে কোনো ক্রনিক ইলনেসে ডিপ্রেশন হয়, ডায়াবেটিক পেশেন্ট হোক, হাইপারটেনসিভ রোগ হয়, তার ক্রনিক ওষুধ খেতে হচ্ছে, ওই মন খারাপ থাকে, আমি তো অসুস্থ, আমি তো মনে হয় আসেন এরকম, এই ধরনের মানুষের ডিপ্রেশনে থাকে। ফলে এদেরকে এই যে মুড এলিভেশন করা, একটা তো কাউন্সিলিং গুরুত্বপূর্ণ, আবার হয়তো আমরা কিছু কিছু ওষুধও দিয়ে রাখি যেগুলো তার স্ট্রেস কমাবে আর তার হলো মুড এলিভেট করে রাখবে তার ডিপ্রেশন থেকে, অথবা অ্যাংজাইটির কারণে যে এই যে তার হলো হার্ট রেট বাড়তেছে বা স্ট্রেস হরমোনগুলো কাজ করতেছে, এই স্ট্রেস হরমোনগুলো যাতে লিমিটেড থাকে সেগুলো আমরা যে কিছু ওষুধ, বা স্ট্রেস হরমোন ব্লক করারও কিছু ওষুধ আছে সেগুলো কিন্তু আমরা দিয়ে দিই। এভাবে আমরা এটাকে মিনিমাইজ করার চেষ্টা করি যে হ্যাঁ রুগীটা যাতে ভালো থাকে। এই জিনিসগুলো আমরা প্লাস হলে যে রুগীর যে কারণে স্ট্রেসটা তৈরি হলো, ওই স্ট্রেসটা রুগী এসে আমাকে শেয়ার করে যে স্যার এই ব্যাপার হয়েছে, এটা হয়েছে, এখন আমি বা এই কথা শুনছি বা এটা বলছি, তাহলে আমি এখন কি করবো। অথবা যে বলছে স্যার আমার তো আত্মীয় ছিল বা আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, ও হঠাৎ করে, বা আমাদের এলাকায় 2-3 জন আছে আমার বয়সী, ওরা হঠাৎ করে মারা গেছে, এর মধ্যে এই মারা যাওয়াটা ওই যে এটা তাকে আবার ইম্প্যাক্ট করছে, হয়তো সে তখন এসে শেয়ার করে যে ওরা তো মারা গেছে, আমার এরপর থেকেই আমার একটু বুকে ব্যথাটা বেশি করতেছে বা বুকে ব্যথা। এই কারণেই আসলে হৃদরোগীদের জন্য যে কোনো ইমোশনাল ইনসিডেন্ট গুলো বেশ রিস্কি। অবশ্যই যে কোনো ইমোশনগুলো রিস্কি, এবং ওই ইমোশনগুলো যদি হয়, এই জন্য অনেক সময় দেখা যাচ্ছে কিছু জিনিস ওই যে বলছি যে ইনফরমেশন থেকেই তো ফার্স্ট আসে, কিছু ইনফরমেশনগুলো ওই যেটা অপ্রয়োজনীয় ইনফরমেশন, যেমন কেউ ওই যে বলতেছে যে অমুক শুনছি যে হার্ট অ্যাটাক হয়েছিল, সে হঠাৎ করে মারা গেছে। আমি যদি বলার ধরনটা এমন হয় তাহলে সে সাইকোলজিক্যালি একটু আপসেট হবে, তাই না? এখন ও কথা এরকম যে অমুকে দেখছি, অমুকের তো হার্টের সমস্যা ছিল, অমুকে তো শুনছি যে রিং লাগানো ছিল, ও তো হঠাৎ করে মারা গেছে, তো আমার রিং লাগানো তাহলে আমিও তো মারা যেতে পারি। তখন আমরা আসলে রুগীতে ওই কাউন্সিলিংটা করে দিই যে আপনি যাতে মারা না যান, বা আপনার যাতে হঠাৎ করে, আমি বলছি যে মারা গেল উনি দেখেন, আপনি ভালো করে খোঁজ দেন, উনি জীবন্ত ওষুধ খায় না। আমি তখন আমরা কাউন্সিলিং করি যে এই যে ওষুধের এইটা গুণ আছে, ওষুধটাও আপনার সাডেন ডেথ যাতে না হয়, মারা যাতে না যায়, তখন এগুলোকে হেল্প করবে। তখন স্বাভাবিক একটা কোশ্চেন আসে, একটু হয় যে মানুষের কনফিউশন তৈরি হয় যে মৃত্যু তো লিখিত, তাহলে আমরা কি মৃত্যু তাহলে কিভাবে হবে, আমরা কি অ্যাভয়েড করতে পারবো, মৃত্যুকে কি অ্যাভয়েড করা যায়? যাতে তখন আমরা কাউন্সিলিং দেখেন মৃত্যুকে, হ্যাঁ আল্লাহ যদি এরকম মৃত্যু না থাকতো তাহলে মানুষ দোয়া করতো না যে তুমি বেঁচে থাকো, তুমি অনেক দিন বেঁচে থাকো, এরকম দোয়া প্রচলন তো হতো না। নিশ্চয় তাহলে ভাগ্য কিছু চেঞ্জ করা যায়, সেটা আমার ইয়ের মাধ্যমে, সেটা তো উসিলা লাগে। হ্যাঁ, এই ওষুধগুলো হলো চেষ্টার মাধ্যমে। হ্যাঁ, সেটা আমার অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা যতটুকু বুঝলাম যে এই যে চিকিৎসা, সেটির মধ্যে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াটা একটি অনেক বড় পার্ট, এবং আপনি শুরুতেই বলেছেন যে যার যত মানসিকভাবে শক্তিশালী থাকে সেই হৃদরোগীর পক্ষে নিজেকে সুস্থভাবে বাঁচিয়ে রাখাটা ততটা সহজ এবং সম্ভব। অনেক ধন্যবাদ স্যার চমৎকার আলোচনার জন্য। আশা করি দর্শকরা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা টিভিকে। সুপ্রিয় দর্শক, আজ আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।